আমার বন্ধু মুস্তাহিদ ফারুকি সে বলছে যে তার একটা সাহিত্য সম্মেলন হবে, সেইখানে আসতে হবে। আমি তো আমার বন্ধুর অনুষ্ঠানে চলে আসছি, অল ক্রেডিট গোজ টু মুস্তাহিদ ফারুকি। এবং আমি যদি না আসতাম তাহলে আপনাদের এতগুলো আলোকিত মানুষের সঙ্গে তো দেখা হতো না, সেটাও একটা সৌভাগ্য। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধুকে। তো বাঙালি মুসলমানের প্রথম সাহিত্য পত্রিকা, বাঙালি মুসলমান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাহিত্য পত্রিকা 1876 সালে প্রকাশিত হয়। এটা হলো কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া থেকে। এই পত্রিকার সম্পাদক ছিলেন মীর মোশাররফ হোসেন এবং পত্রিকাটার নাম ছিল আজিজন নেহার। আজিজন নেহার ছিলেন তার ওয়াইফের প্রথম স্ত্রীর নাম, তার নামে সাহিত্য পত্রিকাটা করেছে। প্রথম স্ত্রীর সাথে তার সম্পর্কটা শেষ পর্যন্ত টেকেনি, কিন্তু ডিভোর্সও হয়নি, একটা সেপারেশন থাকতে না। কিন্তু তিনি তার এই স্ত্রীকে অমর করে গেছেন এই সাহিত্য পত্রিকা দিয়ে। পত্রিকাটা বেশি দিন চলেনি স্বাভাবিক কারণে, কিন্তু আপনি লাহিনীপাড়ায় গেলে দেখবেন যে প্রথম মুসলিম যেমন একজন নারী, বাংলা ভাষার প্রথম সাহিত্য পত্রিকাও কিন্তু একজন নারীর নামে। সেদিক থেকে নারী বন্দনা আমাদের সাহিত্যে সবসময় মুখর ছিল। তো এরপরে অনেকগুলো সাহিত্য পত্রিকা বেরিয়েছে যুগে যুগে, কোহিনূর, নবনূর, আল ইসলাম, তার বেগম তো সেদিনের পত্রিকা। আমি বলতেছি 200 বছর আগের কাহিনী, 150-200 বছর আগে। তো এই যে পত্রিকাগুলি বিখ্যাত বিখ্যাত লেখকের জন্ম হয়েছে, যেমন আমাদের সৈয়দ এমদাদ আলী। 1900 সালে সৈয়দ এমদাদ আলীর ডালি কাব্যগ্রন্থে তার বাংলা ভাষায় লেখা ঈদ নিয়ে লেখা প্রথম কবিতা ছাপা হয়, ডালি। এই ডালি কাব্যের মধ্যে ঈদ নিয়ে লেখা বাংলা ভাষার প্রথম কবিতা। পরে তো নজরুল আসার মতো রেগুলেশন হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু প্রথম দিকে সূচনাগুলোর কথা বলতেছি। তারপরে ধাপে ধাপে ধরে মৌলানা আকরম খান বের করলেন মোহাম্মদী এবং মোহাম্মদ নাসির উদ্দিনের সওগাত। মোহাম্মদী ছিল একটু রক্ষণশীল, একটু শাস্ত্রীয় মুসলমানদের পত্রিকা, যারা একটু শরীয়তপন্থী, শরীয়ত মেনে টেনে চলে আর কি। আর সওগাত ছিল একেবারে মুক্ত পক্ষ বলাকা। তো মুক্ত পক্ষ বলাকার জন্যই সওগাতের সাথে যুক্ত হতে পেরেছিলেন কাজী নজরুল ইসলাম। তো সেই সওগাত যদি বাংলা সাহিত্যে নজরুলের পাশাপাশি সাহিত্য জাগরণের জন্য যদি একটি দুটি পত্রিকাকে বিশেষ করে ধন্যবাদ দিতে হয়, তাহলে মোহাম্মদ নাসিরুদ্দিনের সওগাতকে দিতেই হবে। কারণ সওগাত নজরুলের নেতৃত্বে, সওগাত যেমন আমরা বলি যে 1817 সালে মুসলমান বর্ণ হিন্দু ব্রাহ্মণ্যবাদী রেনেসার জন্ম হয়েছিল কলকাতায়, এটা হিন্দু কলেজকে কেন্দ্র করে। কিন্তু বাঙালি মুসলমানের রেনেসা আসছে কখন? বাঙালি মুসলমানের রেনেসা শুরু হয়েছে 1899 সালে কবি কাজী নজরুল ইসলামের জন্মের মধ্য দিয়ে। 1899 থেকে 1920 এই সময়টা হলো নজরুলের জীবনের প্রস্তুতিকাল। 1920 থেকে 1931 এটা নজরুল ভারতবর্ষের শ্রেষ্ঠ কবিতে পরিণত হয়েছিলেন। অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন, এই অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলনের মূল টার্গেট শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল ব্রিটিশ খেতাব। এই ব্রিটিশ খেতাব আন্দোলনের প্রধান কবি কণ্ঠ কাজী নজরুল ইসলাম। তো নজরুল যখন আগুনের ফুলকি ছোটাচ্ছেন শব্দে, গানে, এইটাকে এমন ভাবে আকৃষ্ট করেছিল বাঙালি মুসলমান এবং বর্ণ হিন্দু দ্বারা উপেক্ষিত, নির্যাতিত, নিষ্পেষিত নমশূদ্র শ্রেণী বা শিডিউল কাস্ট, এই সংখ্যাগরিষ্ঠ মানুষ নজরুলের মধ্যে প্রাণ দিয়েছিল, খুঁজে পেয়েছিল তাদের আত্মসম্মান। এবং নজরুল কতগুলো কাজ করলেন। একটা হলো ভাষা বিদ্রোহ। ফোর্ট উইলিয়াম কলেজের যে কৃত্রিম বাংলা ভাষা, যেটা করা হয়েছিল পাদ্রী ক্যারির নেতৃত্বে। ক্যারি ছিলেন কট্টর মুসলিম বিদ্বেষী, ক্যারি ছিলেন কট্টর মুসলিম বিদ্বেষী এবং সঙ্গত কারণেই আমরা অনেকে বলে যে বাংলা ভাষার গদ্য চর্চার সূচনা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ। এটা ঠিক না। গদ্য চর্চার প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা হয়েছে ফোর্ট উইলিয়াম থেকে, কিন্তু গদ্যতের আগে ছিল রে ভাই। আমরা কি কবিতা দিয়ে মায়ের সাথে কথা বলতাম? জননী তুমি দাও ভাত, বাড়িয়ে দাও তোমার হাত, তোমার দয়ার হাত, দাও আমাকে ভাত, তরকারি দাও তাড়াতাড়ি, এরকম করে কি আমরা মায়েদের সাথে কথা বলতাম নাকি?
আমরা তো গদ্য নিয়েই কথা বলতাম নিশ্চয়ই, আমাদের পূর্বপুরুষরা। তবে বাংলা সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে একেবারে আপনার ভারতচন্দ্র পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় সাহিত্যের গদ্যের কোনো নিদর্শন পাওয়া যায় না, এটা ঠিক। সবাই কবিতা দিয়ে লিখেছেন, উঞ্চা উঞ্চা পাবত তহি বাসই সবরি বালি মৌরঙ্গ পিচ্ছ পরিহান সবর গিবত গঞ্জরি মালি। কিংবা কেনা বাসি বায়ে বাড়াই কালিনী নই কুলে, কেনা বাসি বায়ে বাড়াই গোট গোকুলে, পাখি নই তার ঠাই উড়ি পড়ি যাও, মেদিনী বিদার দাও পশিয়া লুকাও। বাসির শব্দে মোর বেয়াকুল মন, বাসির শব্দ আওলাইলা রন্ধন। ত্রয়োদশ শতাব্দীর বাংলা। তারপরে আপনার চতুর্দশ শতাব্দীতে শাহ মোহাম্মদ সগীর কি বলছেন ইসুদ্দুলেখা কাব্যে, যে বাড়ি বাড়ি যাও পুত্র ভিক্ষা চাও, পুত্র হেন ধন মাগো, যেই ধর্ম শিক্ষা পুত্র দিব ভিক্ষা, তান পদগত লাগো। নবী ইয়াকুবের আকুতি, পুত্রকে বাগে খেয়েছেন, আর এই খবর নিয়ে তার ভাইরা যখন ফিরল, নবী ইয়াকুব খুবই স্বাভাবিক কারণে খুব তার স্নেহের পুত্রটিকে হারিয়ে গেছে বা মারা হয়েছে বা তার বাঘেরা খেয়েছে ইত্যাদি ইত্যাদি তাকে আপ্লুত করেছিল, বেদনার্থ করেছিল। কিন্তু তিনি এজ এ প্রফেট, তিনি তো এটা বলতে পারেন না, তিনি তো আল্লাহর হাতে ঠেলে দিয়েছে, তোমার হাতে সব ফয়সালা। তাই তো দেওয়া উচিত, দিছেও তাই, কোরআনও তাই আছে, বাইবেলেও তাই আছে। কিন্তু বাঙালি কবির পাল্লায় যখন পড়ছে শাহ মোহাম্মদ সগীর, তখন সে বলছে কি, বাড়ি বাড়ি যাও মানে আমি বাড়িতে বাড়িতে যাব, পুত্র ভিক্ষা চাবো মানে পুত্র ভিক্ষা করে বেড়াবো, পুত্র হেন ধন মাগো, পুত্রের মতো ধন সম্পদ, পুত্রের মতো ধন প্রার্থনা করে দাঁড়াবো। তারপরে যেই ধর্ম শিক্ষা পুত্র দিব ভিক্ষা, তান পদগত লাগো, যেই ধর্ম আমার পুত্র ফিরিয়ে দেবে, পুত্রের মতো ধন ভিক্ষা দেবে, আমি সেই ধর্ম গ্রহণ করবো। আর যে প্রফেট তো এটা বলতে পারেন না, কিন্তু বাঙালি কবির পাল্লায় বললে এটা বলা যায়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কবি তো কেনান কেনান বলে ডাক পারে নুহুর, ফিরায় গজবের জল থেকে ডুবিয়ে দেবে। আল্লাহ কি বললেন নুহুকে, যে তোমার পুত্র চাইতে তোমার এই বড় গুরুত্বপূর্ণ, তুমি দায়িত্ব নিয়েছো, তো ওরা ওকে ছেড়ে দাও ওর হাতে। কেনানকে পানিতে রেখেই নুহু তো তার নৌকাতে উঠলেন। কিন্তু বাঙালি কবি বলে, আমার পুত্র ডুবে যায় গজবের জলে আর আমি নৌকায় আরামে বসে থাকবো, এ হতেই পারে না, আমি গজবের জলে পুত্রের সঙ্গে ঝাঁপিয়ে পড়বো। এগুলো কবিদের চরিত্র, চিরকালে একটু ঘাটতে না, সহজ করে সহজ কথাটা বলবে না। একটু রমণীদের সাথে কবিদের একটা সম্পর্ক আছে তো, কবির রমণীরা যে আল্লাহ রহমতে এত সুন্দর, সে তো অন্য অনেক কারণ নিশ্চয়, তার মধ্যে আরেকটা বড় কারণ হলো কবিরা তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি প্রশংসায় মুখর হয়েছে। আলাউলের কাব্য পদ্মাবতী, পদ্মাবতী কাব্যে 250 পৃষ্ঠা শুধু নারীর রূপ বর্ণনা, 250 পৃষ্ঠা মূল পুঁথিতে। ভাবা যায় পৃথিবীর ইতিহাসের কোন দ্বিতীয় নজির নেই, 250 পৃষ্ঠা নারীর রূপের বর্ণনা, এক একটা করে অঙ্গ ধরেছে, এক একটা বর্ণনা। আজানের চুলের কথা বলছে, আজানের লম্বিত কেশ, কস্তুরী সৌরভ, মহা অন্ধকারময় দৃষ্টি পরাভব, কেশের বর্ণনা। যাই হোক, আমি আরেক দিকে চলে গেছি। তো এই যে চর্চা ফোর্ট উইলিয়াম কলেজ শুরু করছিল, যে ফোর্ট উইলিয়াম কলেজের আগে গদ্য ছিল না, এটা না আমরা কথাবার্তা গদ্যতে বলতাম। গিয়াসউদ্দিন আজম শাহ বা তারপরে আলাউদ্দিন হোসেন শাহ দরবারের অনেক কাগজ পাওয়া গেছে এখন, যেগুলো গদ্য রচিত, জমির দলিল পত্র দাখিলা মাখিলে কি কি আছে না, কিন্তু প্রাতিষ্ঠানিক এটা কি মানান ভাই নাকি? সুবহান আল্লাহ, আপনাকে দেখতে পেলেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং হুরপুরের সংখ্যা যেন বাড়িয়ে দেয়, প্রচুর হুর। আমার বউ ঠ্যাংমান ব্যবহার, আমি আমার বউকে খুবই ভয় পাই না, কিন্তু বউর আদেশ ছাড়া বাইরেও যাই না। হ্যাঁ, ওই যে পাশের পাশের লোক বলতেছে, জানে তোমাদের পাশে ডেইলি কি হয়, বলি কেউ ভাঙ চুর চিল্লা ফাল্লা, তারপরে এক সময় অফ। কেমন এরকম হয় কেন? অফ হবে না, আমরা ঝড়ে জানি করতে অফ হবে না, অফ তো হবেই। বলে কেমন করে হয়? কেমন করে হয়? ও এসে আমার কাছে হাঁটু মুড়ে বসে, তারপরে মাথা নিচু করে। হাঁটু মুড়ে বসে মাথা নিচু করে কি বলে?
কেউ বলে খাটের নিচে থেকে বেরিয়ে আসো, আজকে আর মার দেবো না। এইভাবে সমস্যার সমাধান হয় আমাদের। তো যাই হোক, তো এই যে ফোর্ট উইলিয়াম কলেজের এই বাংলা ভাষা, সেখানে কি করা হয়েছিল? আরবি, ফার্সি, উর্দু এবং মুসলমানদের জীবন যাপনের সাথে জড়িত যে সমস্ত শব্দ, যে সমস্ত সংবাদ, কালচার, এগুলোকে কুড়ালার শাবল মেরে মেরে বাংলা ভাষার গায়গত উৎখাত করা হয়েছিল। রক্তাক্ত ক্ষত বিক্ষত বাংলা ভাষা, সেইটা তারা পূরণ করেছিল কোত্থেকে? সংস্কৃত থেকে জটিল কুটিল শব্দ এনে সেই ক্ষতস্থানগুলো পূরণ করার চেষ্টা করেছে। ফলে বাংলা ভাষার সাথে জনগণের যে সম্পর্ক ছিল, সাধারণ মানুষের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যে মানুষটা, তার নাম কাজী নজরুল ইসলাম। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তিনি নিজেকে চিনিয়ে দিয়েছেন অগ্নিবীণাকে। অগ্নিবীণা 12টা কবিতার মধ্যে 7টা কবিতা হল ইসলাম নিয়ে, ইসলাম এবং মুসলমানিত্ব নিয়ে। নজরুল কোথাও কোনো কৃপণতা করেন না, হীনমন্যতা নেই আমাদের দেশের কবিদের মতো। আমাদের দেশের কবিদের গত 15 বছরের যা দেখছেন আপনারা, এই ইতর গুলোকে কি মানুষ বলা যায়? ইহাদিওকে মনুষ্যবদ বাচ্চ বলিলে সমস্যা। আল্লাহ হাফেজ।